নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। আজকে সকাল থেকেই চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচন, প্রথম দফার লোকসভা নির্বাচন যেরকমটা আমরা দেখেছিলাম যে বিক্ষিপ্ত কিছু ঘটনা থাকলেও মোটের উপর কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল ভোট। কিন্তু আজকে দেশের ৯৫টা কেন্দ্রে লোকসভা নির্বাচন হচ্ছে এবং এই ৯৫টা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে ৩টি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন হচ্ছে, দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়ি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কথাটা ছিল, পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাতে আসে সেই নিয়ে বিরোধীদের একটা প্রবল আবেদন ছিল নির্বাচন কমিশনের কাছে যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। সেখানে নির্বাচন কমিশন যতটা সম্ভব বুথে তাদের কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। দেখা গেছে যে প্রথম দফায় যে শতাংশের হিসাবে যদি আমরা ধরি, প্রথম দফায় যতটা কেন্দ্রীয় বাহিনী এসেছিল বুথ ওয়াইজ, দ্বিতীয় দফায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু তারপরেও যে চিত্রটা আসছে আজকে সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ এখনো অবধি বলা যাচ্ছে না। আমি জানি না দিনের শেষ অবধি কি হবে, কারণ এখনো অবধি কিন্তু অশান্তির কিছু চিত্র, অশান্তির কিছু ছবি এবং ছাপ্পা ভোটের অভিযোগ, এই লোকসভা নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ কিন্তু সামনে এসেছে। যদি আমরা দেখি তাহলে প্রথমে একবার আমরা রায়গঞ্জ কেন্দ্রের দিকে দেখি। আজকে রায়গঞ্জ কেন্দ্রে রায়গঞ্জের যে প্রার্থী, সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের কিন্তু গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এবং যে অভিযোগটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম খবর পান যে ভোটার, সেই ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না, সেই অভিযোগ পেয়ে কিন্তু মোহাম্মদ সেলিম গাড়ি নিয়ে সেখানে যান এবং তার অভিযোগ যে ঢিল ছুঁড়ে তার গাড়িকে কিন্তু ভাঙা হয় এবং তারপরেও দেখা যায় যে সেখানে মোহাম্মদ সেলিম থাকেন এবং ভোটারদের নিয়ে, গ্রামবাসীদের নিয়ে সেখানে থাকেন। এরকমই কিন্তু অভিযোগ রয়েছে মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে যে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই ছবিও সামনে এসেছে। এছাড়াও যদি আমরা দেখি, আজকে কিন্তু সাংবাদিক প্রেরিত হয়েছেন সেই ভোটে। পশ্চিমবঙ্গের এই যে ইতিহাস, প্রত্যেকবার নির্বাচনের সময় গণতন্ত্রের ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ বারবার আক্রান্ত হয়। কেন হতে হয়? কোন ধরনের দুষ্কৃতী তারা, যারা এই ঘটনা ঘটিয়ে থাকে, বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত আনে? কারণ তারা জানে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ এই মিডিয়া, তারা যে দুষ্কৃতী কাজ হয়, যে ছাপ্পা ভোট হয়, সেটা সামনে আনে সবার। আর সেটা যাতে সামনে না আনতে পারে, এই জন্যই সফট টার্গেট, আমি তো বলবো সফট টার্গেট, সেই সফট টার্গেট হিসাবে মিডিয়াকে বেছে নেওয়া হয়। এবং আজকের ভোটে, দ্বিতীয় দফা নির্বাচনে, লোকসভা নির্বাচন 2019-এ তার কোনো ব্যতিক্রম হলো না। আমরা যাব, কিন্তু তার আগে আপনাদের একবার দেখাবো, আমাদের আলোচনায় যাওয়ার আগে, যে আজকে দেশের যে 95টা কেন্দ্রে ভোট হচ্ছে, কোন রাজ্যে কটা কেন্দ্রে ভোট হচ্ছে দেখাবো আপনাদের। 3টি আসনে আজকে ভোট হচ্ছে, অসমে 5টি আসনে, বিহারে 5টি আসনে, ছত্তিশগড় 3টি আসনে, জম্মু কাশ্মীর 2টি আসনে, কর্ণাটক 14টি আসনে, মহারাষ্ট্র 10টি আসনে ভোট হচ্ছে, মণিপুর 1টি আসনে। ওড়িশাতে 5টি আসনে ভোট হচ্ছে, তামিলনাড়ুতে 38টি আসনে ভোট হচ্ছে, উত্তরপ্রদেশে 8টি আসনে, পুদুচেরিতে 1টি আসনে ভোট হচ্ছে। অর্থাৎ ওভারঅল চিত্রটা মোট 95টা আসনে কিন্তু লোকসভা কেন্দ্রে কিন্তু আজকে ভোট হচ্ছে এবং 97টা লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল এই দ্বিতীয় দফাতে। কিন্তু ভেলোরে এবং ত্রিপুরা পূর্ব, এই দুটো লোকসভা কেন্দ্রে নির্বাচন কমিশন আপাতত নির্বাচন স্থগিত রেখেছে। সেই নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে। ভেলোরে যেমন ওখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে হিসাব বহির্ভূত অনেক টাকা পাওয়া যায় এবং ত্রিপুরা পূর্বের যে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অর্থাৎ প্রশাসনিক যে সিচুয়েশন রয়েছে, যে অবস্থা রয়েছে, সেই অবস্থাকে নির্বাচন কমিশনও কোথাও বিশ্বাস করতে পারলো না। অর্থাৎ নির্বাচন কমিশন মনে করলো যে ত্রিপুরা পূর্ব, সেই ত্রিপুরা পূর্বের ল অ্যান্ড অর্ডার বা প্রশাসনিক যে অবস্থা, সেই অবস্থাকে কোনোভাবে উন্নত করতে হবে, এই জন্য তার ভোট পেছানো হয়েছে। এবং যতদূর এখনো অবধি খবর রয়েছে আমাদের কাছে নির্বাচন কমিশনের তরফে, যে 23শে মে এই নির্বাচন হবে। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যারা, তাদের সাথে যাদের নিয়ে আমরা আলোচনায় থাকবো, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সাথে রয়েছেন বিজেপি নেতা স্বপন পাল, রয়েছেন শুভাশিস ভট্টাচার্য কংগ্রেস নেতা, রয়েছেন তসলিম আরিফ এসএফআই নেতা এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূল সমর্থক। আমরা যাব আলোচনায়, কিন্তু টোটাল ভারতবর্ষের যে আলোচনা, সেই আলোচনায় আমরা আসবো। ভারতবর্ষের যে 95টা কেন্দ্রে ভোট রয়েছে, সেই 95টা কেন্দ্র নিয়ে কোথায় কিভাবে ভোট হচ্ছে, কিরকম কোথাকার সিচুয়েশন, সেই আপডেট আমরা এই আলোচনার মাঝে মাঝে আপনাদের দিতে থাকবো। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, প্রথমত আমরা সেখানে একবার
ফোকাস রাখবো। প্রথমেই দেখবো রায়গঞ্জ কেন্দ্র। রায়গঞ্জ কেন্দ্রে আমরা যাওয়ার আগে আপনাদের একটা অডিও ভিজুয়াল দেখাবো, তার মধ্যে রায়গঞ্জের 2014 কি পরিস্থিতি ছিল এবং 2019-এ কারা কারা প্রার্থী রয়েছেন দেখাবো। তারপর 2014 সালের লোকসভা নির্বাচনে আর জিততে পারেননি দীপা। প্রয়াত প্রিয়রঞ্জনের ভাই 2014 সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পড়েছিলেন দীপার বিরুদ্ধে, ফলে চতুর্মুখী লড়াই হয়েছিল এই রায়গঞ্জে। সে লড়াইয়ে তৃণমূল চতুর্থ স্থান পায়, বিজেপি পায় তৃতীয় স্থান। কংগ্রেসের দীপা দাসমুন্সি এবং সিপিএমের মোহাম্মদ সেলিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাতে মাত্র 1000 ভোটে হেরে যান দীপা। একবার চোখ রাখি এই কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। লোকসভা নির্বাচন 2014, রায়গঞ্জ কেন্দ্র। মোট ভোটার 13,87,526 জন। ভোট দিয়েছেন 11,08,193 জন। বিজয়ী প্রার্থী মোহাম্মদ সেলিম। জয়ের ব্যবধান 1634 ভোট। গ্রাফিক্স আউট। চলুন এক নজরে দেখে নিই 2014 লোকসভায় রায়গঞ্জ কেন্দ্র থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র 2014 লোকসভা নির্বাচন। বাম প্রার্থী সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 3,17,515। ভোট শতাংশের হিসাবে 28.64। কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন দীপা দাসমুন্সি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 3,15,881। ভোট শতাংশের হিসাবে 28.5। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন নিমু ভৌমিক। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 2,03,131। ভোট শতাংশের বিচারে 18.32। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হন প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই পবিত্র রঞ্জন দাসমুন্সি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,92,698। যদি ভোট শতাংশের বিচারে ধরা যায় তাহলে 17.38%। অন্যান্য প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 68,039। ভোট শতাংশের হিসাবে 6.14%। নোটাতে অর্থাৎ নোটাতে ভোট পড়েছে 1,929টি। ভোট শতাংশের হিসাবে 0.99। চলুন এবার দেখে নিই এবছর 2019-এ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কোন কোন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র 2019 লোকসভা নির্বাচন। সিপিআইএম থেকে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। কংগ্রেস থেকে প্রার্থী হচ্ছেন দীপা দাসমুন্সি। এবার তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী দেবশ্রী চৌধুরী। 18 এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এবছর এই লোকসভা কেন্দ্র থেকে মানুষের রায় কার দিকে গড়ায় সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। একদম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2014 যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু আমরা দেখলাম এবং এবছর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 15,99,948 জন ভোট দিচ্ছেন এবং মোট বুথ আছে 1,623 জন। আধাসানা কোম্পানি মোতায়েন হয়েছে ওখানে 64 কোম্পানি এবং স্পর্শকাতর বুথ হিসাবে 500টি বুথ চিহ্নিত হয়েছে। মাইক্রো অবজার্ভ হিসেবেও কিন্তু 245 জনকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে। আমি প্রথমেই যাব এসএফআই নেতার কাছে প্রথমেই যাব। প্রথমে আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের যে প্রার্থী মোহাম্মদ সেলিম, বাম প্রার্থী, আজকে ইসলামপুরে তার গাড়িতে ভাঙচুর করা হলো, কি বলবেন? দেখুন, বিগত সময়কালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে কি বিপুল পরিমাণ সন্ত্রাস হয়েছে আমাদের রাজ্যে। এখন তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বে হয়েছে আমাদের রাজ্যের শাসক দল। তারা ভেবেছিল যে লোকসভা নির্বাচনটাকেও একইভাবে নির্বাচন পরিচালনা করে যে কোনো রকম ভাবে এখান থেকে আরো বেশি পরিমাণ সাংসদ দখল করে সাংসদ জিতে তারা কেন্দ্রে যে সরকারটা আসবে, তৃণমূল কংগ্রেস সরকার করতে পারবে না, এটা গোটা রাজ্যের কেন গোটা দেশের মানুষ জানে, কিন্তু কেন্দ্রের যে সরকারটা আসবে তাদের কাছ থেকে কিভাবে আরো বেশি করে দর কষাকষি করা যায়। এবং
পরিবর্তনের পর এবং তার আগে থেকে বেশ কিছু দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা যুক্ত এবং সেই নেতাদের বিরুদ্ধে আপনার সমস্ত হয়তো আপনাদের মিডিয়াতেও দেখেছেন বা অন্যান্য কাগজগুলোতে গোটা রাজ্যের মানুষ জানে, টিভির পর্দাতেও অনেক মানুষ দেখেছেন। সেই সমস্ত দুর্নীতির বিষয়ে আমাদের রাজ্যের দাবি দেওয়ার বিষয়ে সব থেকে বেশি আমাদের রাজ্য থেকে যিনি সোচ্চার হয়েছেন তার নাম কমরেড মোহাম্মদ সেলিম। তো এই মোহাম্মদ সেলিম সাহেবকে যে কোনো রকম ভাবে হারাতে হবে। তার জন্য আমরা দেখেছি যে নির্বাচনের কয়েকদিন আগে আমাদের রাজ্যে একজন বিজেপির নেতার বাড়িতে গোপনে এ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তাদের গোপন মিটিং। কি সেই নির্বাচনের আগে দীর্ঘক্ষণের গোপন মিটিং এজেন্ডা থাকতে পারে? আমার মনে হয় যে নির্বাচনের একদমই তসলিম, আমি আসবো এই বিষয়ে, কিন্তু একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, সেটা যদি আমরা 2014 সালে রায়গঞ্জের লোকসভা নির্বাচন তার যে ফলাফল সেদিকে যদি আমরা চোখ রাখি, তাহলে কিন্তু মোহাম্মদ সেলিম ওখানে কিন্তু যেটা মনে করা হয় যে ভোট অঙ্কের কাটাকাটির জন্যই তিনি রায়গঞ্জ থেকে জিতেছিলেন। সামান্য ভোট, একটা লোকসভা নির্বাচন, সেখানে লক্ষাধিক ভোটার রয়েছে, 10 লক্ষেরও বেশি ভোটার সেখানে, সেই জায়গাতে দাঁড়িয়ে 1632 ভোটে জিতেছিলেন মনে হয়। 1632 ভোট, বুঝতেই পারছেন যে কত কম মার্জিনে জেতা। দীপা দাসমুন্সির সাথে একদম শেষ অবধি তার ফাইট হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে তৃণমূল, যেখানে এখন বলা হচ্ছে যে রাজ্যের মূল বিরোধী তৃণমূল মনে করছে বিজেপিকে, সেখানে কেন মোহাম্মদ সেলিমকে অ্যাটাক করতে যাবেন? আমি এই প্রশ্নে থাকবো, কিন্তু এই প্রশ্নটা নিয়ে যাব আমি দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল সমর্থকের কাছে, যে এখনো কি বামেদের কি মনে হচ্ছে যে মোহাম্মদ সেলিমের উপর অ্যাটাক কেন হলো? আমার মনে হয় না মোহাম্মদ সেলিমের উপরে আক্রমণ করার মানে কোনো কারণ বা উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের থাকতে পারে। দেখুন, একটা কথা বলি, 2014 সালের আপনি যে ফলাফলটা দেখালেন এবং এই আজকের দিনে বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে একথা প্রত্যেকে স্বীকার করবেন, রায়গঞ্জের চেয়ে বড় আনপ্রেডিক্টেবল সিট আর দুটো নেই পশ্চিমবঙ্গে। একদমই একদমই। কান ঘেঁষে কোন সিটটা এই সিটটা কে দখল করে নেয় এটা বলা যায় না, কিন্তু যদি আপনি রসায়নের কথা বলেন তার সাথে যদি অ্যারিথমেটিক ভাবেন, তাহলে এই সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতে যাওয়ার একটা কারণ আছে। কারণটা কি? আপনি যদি দেখেন, আপাতভাবে দেখে মনে হবে 2014 সালে তৃণমূল কংগ্রেসের 4র্থ স্থান দখল করেছিল, কিন্তু 2016 বিধানসভা নির্বাচনের ভিত্তিতে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কিন্তু এই লোকসভা ভিত্তিকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার উপরে এই যে ধরুন বিজেপি 18% ভোট পেয়েছিল, বামফ্রন্ট পেয়েছিল 28.64% ভোট মোহাম্মদ সেলিম। এবার কিন্তু মোহাম্মদ সেলিমকে ময়দানেই দেখা যায়নি। তার যে মিটিং মানে তিনি এদিকে বিজেপির কাছে বামফ্রন্টের সংগঠন ভেঙে চলে গেছে, এদিকে দীপা দাসমুন্সি, আর এদিকে তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগারওয়াল তিনি ফাইট দিচ্ছেন যথেষ্ট রকম ভাবে। এটা আমি নিজে ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঘুরে এসে কানাইয়ালাল আগারওয়াল ফাইট দিচ্ছেন। ওদিকে বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি বামেদের থেকে লিজ নেওয়া তার মেশিনারি নিয়ে ফাইট দিচ্ছেন, আর বাদবাকি যিনি রয়েছেন দীপা দাসমুন্সি। মোহাম্মদ সেলিম কিন্তু এবার ফাইটে নেই। এবার সবচেয়ে লক্ষণীয় বিষয়, মোহাম্মদ সেলিমের ভোটটা কোন দিকে যাবে? তাহলে আমি একটু থামাবো, যদি মোহাম্মদ সেলিম ফাইটে নাই থাকে তাহলে তার গাড়ি কেন ভাঙচুর করা হলো, সেই অভিযোগ বলতে চাইছি। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে বামেদের সাথে কংগ্রেসের তো ওই অনেকটা হচ্ছে বিয়ে করবো না কিন্তু লিভ টুগেদার চলুক আর কি। তো বামেদের সাথে কংগ্রেসের জোটটা তো এখন রাজ্যে এরকম অবস্থা, কেউ স্বীকার করতে চাইছেন না, এটাকে আবার জোটও বলতে চাইছেন না, সিট শেয়ারিং অবধি জোট কথাটাও ইউজ করা যাবে না, মানে মানুষ আর কি ভীষণ কনফিউজ। তো এই বিষয়টা নিয়ে এখন আমরা প্রত্যেকে জানি এই জোট ভাঙার মূল যদি কোনো কেন্দ্র থাকে সেটা হচ্ছে রায়গঞ্জটা নিয়েই মেনলি শেষ অবধি এদের মধ্যে ঝামেলা চলেছিল, শেষ অবধি সিদ্ধান্ত যে না বিয়েটা তাহলে হচ্ছে না। তো এখন বিষয়টা হলো, কে বলতে পারে দীপা দাসমুন্সির লোকজনের আক্রমণে মানে আঘাতে আক্রান্ত হননি মোহাম্মদ সেলিম, কিংবা কে বলতে পারে এই মেশিনারি ট্রান্সফার নিয়ে কোনো দর কষাকষি গন্ডগোলের জন্য বিজেপি ক্যান্ডিডেট মানে দেবশ্রী রায়ের লোকজনের হাতে আক্রান্ত হননি? আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের সেখানে মোহাম্মদ সেলিমকে আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না। একদমই। দেবাংশু যে অভিযোগ করলো, আমি যাবো সুভাষিস ভট্টাচার্যের কাছে, কংগ্রেস নেতা, যে দীপা দাসমুন্সি যে কারণে আপনাদের বামেদের সাথে জোটটা হলো না, একদম পরিষ্কার বলা হলো যে ম্যাক্সিমাম রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র সেই সিটটাই কিন্তু একদম নির্ণায়ক জায়গা ছিল, যে দীপা দাসমুন্সি দাঁড়াবেন না, সেখানে মোহাম্মদ সেলিম দাঁড়াবেন। বামেরা চাইছিলেন যে মোহাম্মদ সেলিম সেখানকার জেতা এমপি, তো তারা সেই সিটটা ছাড়তে চাইছিলেন না। আবার দীপা দাসমুন্সি, যেহেতু আপনাদের প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় হিসাবে রায়গঞ্জ পরিচিত ছিল, কংগ্রেসের অনেক দিনের সিট, তো সেখানে আপনারাও প্রার্থী দাঁড় করাতে চাইছিলেন। যেরকমটা একদম বললো যে তাহলে দীপা দাসমুন্সি বা কংগ্রেসের তরফ থেকে এই অ্যাটাকটা হয়নি, তো হয়ে সেটা তৃণমূলের দিকে অভিযোগের তীর যাচ্ছে। দেবাংশুর অভিযোগ, সুভাষিস। প্রথম কথা হলো, পশ্চিমবঙ্গে যে কটি নির্বাচন হয়েছে শাসকের সাথেই এবং শাসকের হাতেই সবাই নিগৃহীত হয়েছেন এবং মার খেয়েছেন, হসপিটালাইজড হয়েছেন। কংগ্রেস এতটা শক্তি নিয়ে বসে নেই কোথাও যেখানে কিনা কংগ্রেস কাউকে অ্যাটাক করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো
যে আমার মনে হয় যে বামেদের সাথে যে আমাদের জোটটা হওয়ার কথা ছিল সেই জায়গাটা টেকনিক্যালিটিসে কোনো জায়গায় আটকে গেছে। আমরা বলেছিলাম বিমানবাবুকে আপনার ফ্রন্ট বড় না দেশ বড়, যদি ফ্রন্ট বাঁচানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু দেশ বাঁচবে না, কারণ নরেন্দ্র মোদী সামনে বিরাট বিপদ, তাকে আটকাতে হবে। এটা আমাদের কথা ছিল, হয়তো সেই কারণেই অনেক কিছু ইপস অ্যান্ড বাটস থাকে পলিটিক্যাল একটা অ্যালায়েন্স হয়নি, সেই জায়গায় আমি বড় করে যেতে চাইছি না। তো ব্যাপারটা হলো যে পশ্চিমবাংলার বিজেপি এবং পশ্চিমবাংলার টিএমসি এই দুটো আমি আলাদা করে দেখি না, কারণ হলো আমি জানি বিজেপি মার খাবে না, ওখানে রায়গঞ্জে বিজেপি মার খাবে না, খেলে পরে সিপিএম খেতে পারে, কংগ্রেস খেতে পারে। সাধারণত শাসক দল যারা জিততে চায় 42 বলে যে আমরা 42টা সিটই চাই, তারা যে জিততে পারে তাকেই মারে। তো আমার ধারণা যে 10%কে বাড়িয়ে নেওয়া, মানে ধরুন 17 পেয়েছে টিএমসি, 17.25 না 35 দেখলাম আপনার স্ট্যাটিস্টিক্সে, তাতেই 10%কে এগিয়ে নিয়ে যেতে গেলে মোহাম্মদ সেলিমকে বা কংগ্রেসকে মারতে হবে শাসক দলের, পশ্চিমবাংলার শাসক দলের, এবং সেটাকে ছাপ্পা রিগিং এসব করে আপনাদের কাছে রিপোর্টও এসছে, এগুলো করে জিততে হবে। কারণ মানুষের মধ্যে যে ভীতি ঢুকেছে টিএমসি তৃণমূল কংগ্রেসের শাসকের সম্পর্কে এবং নরেন্দ্র মোদী সম্পর্কে, দুটোর থেকেই ভীত মানুষ। কিন্তু এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে টিএমসি চাইছে যতটা বিজেপি ভোট বাড়াবে ততই মঙ্গলের, তাহলে পরে আমরা জিতে আসতে পারবো। যেরকম বামফ্রন্ট আমলও হয়েছে যে যারা কেটে দিচ্ছে ভোটে, যদি ফ্র্যাকচার্ড হয় সেটা ম্যান্ডেটটা, তাহলে যারা শাসক থাকে তারা সামান্য কিছু পার্সেন্টেজ ভোট পেলেই সাধারণত জিততে পারে। আর এখানে এখন পোলারাইজড ভোট অলমোস্ট, কারণ বিজেপির বিরুদ্ধে মাইনরিটিরা মোটামুটি একটা জায়গায় চলে এসছে, এবং মাইনরিটিটা কোথায় ভোট দেবে সেটা খুব ইম্পর্টেন্ট। এটা আগাম ভবিষ্যৎবাণী করে আমি কখনোই বলতে পারবো না যে এখানে টিএমসি জিতছে, এখানে কংগ্রেসই জিতছে বা এখানে সিপিএমই জিতছে, বলা যাবে না। কিন্তু এটা বলতে পারি পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই বা নির্বাচন কমিশন সেইভাবে নির্বাচন করতে পারছে না বলেই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারা ভৎসনা করছে নির্বাচন কমিশনকে এবং বলছে যে নির্বাচন কমিশনকে যে আপনাদের ভোটটা ঠিকভাবে করা উচিত। তো ঘটনা যারা এই দায়িত্বে একদমই আসবো সুভাষিস দা, কিন্তু একটা জিনিস যেটা আপনি যেটা বললেন যে আপনি একদম একটা ব্যাপারে নিশ্চিত যে রায়গঞ্জে যদি মার খায় তাহলে বিজেপি মার খাবে না, মার খাবে সিপিআইএম না হলে কংগ্রেস। কিন্তু 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 দেবাংশু কিন্তু সরাসরি এটা বলছে যে কংগ্রেসই সিপিআইএম কে মেরেছে, এটাও একটা সম্ভাবনা হতে পারে। আমি একটা কথা বলি আপনাকে, বিগত কোনো একটি নির্বাচনে, বিগত তৃণমূল আসার পর কোনো একটি নির্বাচনে কংগ্রেস কাউকে মেরেছে ভোটে জেতার জন্য বা কোনো রকম পার্সোনাল অ্যানিমোসিটি থেকে, আপনি একটা ইনস্ট্যান্স দেখান, তাহলে পরে আমি বলছি যে আমি টিভি থেকে ছেড়ে চলে যাবো। কিন্তু ব্যাপার যেটা হয়েছে আজ পঞ্চায়েত নির্বাচনে, যে আমার এসএফআই এর ভাইটি বলছিল যে পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হয়েছে সারা পশ্চিমবাংলার, যখন সারা ভারতবর্ষ নির্বাচনের গন্ডগোল থামিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষে বিহারে সবচেয়ে বেশি হতো, সেই জায়গায় নির্বাচনের গন্ডগোল নেই। যেখানে যেখানে নির্বাচনের গন্ডগোল আমি বলবো একটি জায়গাতে নির্বাচনে যদি গন্ডগোল হয় সেটা বাংলাতে। 5টা রাজ্যে হলো বলছিল, 5টা রাজ্যে হলো, একটা হতে নেই, 20টা বিষয় হলো আপনার বাইইলেকশন। স্বপন পালের কাছে দেবাংশুর তরফে কিন্তু আরেকটা অভিযোগ এসছে যে একটা মেশিনারি ভোট বা সেরকম করার জন্য দেবশ্রী চৌধুরীর দল তারাই মোহাম্মদ সেলিমের উপর এই যে গাড়িতে সেই ব্যাপারটা যেটা তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ সবসময় থাকে যে যদি কিছু রাজ্যে ইনসিডেন্ট হয় তো কিছুই হোক না কেন অভিযোগের তীর সবসময় শাসক দলের দিকে যায়। মূল বিষয়বস্তু কিন্তু তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে দিয়েছে। একটা সময় মুখ্যমন্ত্রী নবান্ন ডেকে ফিশ ফ্রাই খাওয়ানো হয়েছিল, সেই গল্প আমরা সারা রাজ্যের লোক জানি। কারণটা কি, সিপিএম কে চাঙ্গা করা দরকার, বলতে দিন। তারপরে কি হলো, ফিশ ফ্রাই খেতে গেছিলেন, এক মিনিট, তারপরে আমার সন্দেহ গোপনে আপনাদের নেতা এবং তৃণমূল কংগ্রেসের নেতা গোপনে গাড়ি ভাঙচুর করে, সেটা বলুন, শুনুন আগে, এটা ভুয়ো খবর দাদা, এটা তাদেরকে অপশন দেওয়া হচ্ছে। এটা বললেন না, এটা আপনারা সুপরিকল্পিতভাবে যে বিজেপি বিজেপি রায়গঞ্জে জিতবে তার জন্য সুপরিকল্পিতভাবে গাড়ি আক্রমণ করে দিয়ে তাদেরকে অক্সিজেন দিচ্ছেন, অর্থাৎ যাতে তারা হাইলাইটেড হয়, কিছু ভোট বেশি পায়, যাতে বিজেপি জিততে না পারে। এই পরিকল্পনার জন্য সুপরিকল্পিতভাবে এই
ক্যান্ডিডেটের গায়ে ভারী মানে গাড়িটাকে ভাঙচুর করা হচ্ছে, কারণ বিজেপি ওখানে শক্তিশালী। বিজেপি গতবার 18% ভোট ছিল গত লোকসভায়, এবার সেটা দ্বিগুণ শক্তিশালী হয়ে কেন্দ্রীয় সরকারের যে জনমুখী প্রকল্প, তার ফলে কিন্তু মানুষ আজকে বাংলার মানুষ চাইছে এবং রায়গঞ্জের মানুষ চাইছে। স্বাভাবিকভাবে ওখানে দেবশ্রী চৌধুরী আমাদের ক্যান্ডিডেট, বাংলার পরিচিত মুখ, মহিলা মুখ, সাধারণ মহিলারাও তার সঙ্গে রয়েছেন এবং সবচেয়ে বড় কথা যুবকরা তার রায়গঞ্জে আমাদের দেবশ্রী সঙ্গে চৌধুরী রয়েছেন। নামে তো কানাইয়ালা লাগোয়ার এই অভিযোগ করেছিলেন যে তিনি ওখানকার স্থানীয় লোকই নন। আবার দেবশ্রী ওখানকার চৌধুরী স্থানীয় সেটাও লোক, তার বলেছেন যে জন্ম না, ওখানে, পড়াশোনা ওখানে, টোটাল শৈশব কৈশোর ওখানেই, এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে তিনি যুক্ত এবং প্রতিটা ব্যক্তির একদম সঙ্গে, দেবাংশু সাধারণ মনে হয় মানুষের counter সঙ্গে করবে, ওখানে দেবাংশু। তিনি যুক্ত রয়েছেন। আচ্ছা, স্বাভাবিকভাবেই কিন্তু এতটা জনসমর্থন দেবাংশু আজকে তিনি counter করবে, পাচ্ছেন। একদমই। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আমাদের যিনি কংগ্রেসের দাদা রয়েছেন উনি একটা কথা বললেন যে মানে কংগ্রেসের অতটাও শক্তি নেই যে তারা কাউকে আক্রমণ করতে পারে, মানে উনি হার এখানেই বসে মেনে নিলেন রায়গঞ্জ নিয়ে। শক্তি মানে মারামারির শক্তি নেই, মানে না না না, ভোটের শক্তি নেই, কংগ্রেসের জনগণ আগে অতটা ভোট দেবে। শক্তি নেই যে কাউকে, কারণ হলো না না না, আপনি এই আঘাত কথা করতে পারে। এই কথাটা আমরা আপনি গণতন্ত্রে না, না, বিশ্বাস করি। সাংগঠনিক ভোটে- শক্তির উপর ভোটাররা কথা বলছি। যেখানে ভোট দেবে এবার একটা কথা সেখানে বলি, মাথা পেতে নেব। রিসেন্ট আসামের মারামারি না। পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আসামের পঞ্চায়েত নির্বাচনে দুজন মানুষ খুন হয়েছে, কিন্তু সেই খবরটা সেভাবে করা হয়নি। এখন আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটা কথা বারবার বলি, এখানে বামেদের আমার ভাইও বসে আছে, সে জানে কিভাবে বাংলায় বামফ্রন্ট ভোট করাতো, তো এখন বলবে তার জন্যই পরিবর্তন, সেই- অবশ্যই তার সেই- জন্যই পরিবর্তন, ঠিক কথা, আমি বলে দিলাম আপনাদের আগে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে একটা বাস্তব জিনিস বুঝতে হবে, 2011 সালের পর থেকে যে বড় ইলেকশন গুলো হয়েছে, 2014 লোকসভা, 2016 বিধানসভা, এগুলো কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। প্রত্যেকটা রক্তাক্ত সূর্যকান্ত মিশ্র ছক্কা হাঁকালেন এমনি 2016-তে, কি বলছেন? সাংবাদিক সম্মেলন করে রোজ ভোটের শেষে বলছেন যে দারুণ নির্বাচন হয়েছে। এটা তো বলুন। 2016 সালে একজনও বলেননি, বলুন। 2016 সালে কে বলেছেন? 2016 সালে একজন বলেছেন। একজন করে বলুন। 2016 সালের বিধানসভা পঞ্চায়েতে বীরভূমে 2016 আমাকে একটু বিরোধিতা দেখুন, কারোর সময় ইন্টারাক্ট কেউ একজন করলে একজন পাবলিক সাধারণ মানুষের অসুবিধা হবে। একদম। শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে সব, এখানেও শান্তিপূর্ণ বজায় থাকুক, ভালো হবে। সাংবাদিকরা আক্রান্ত, হ্যাঁ। দুজন সাংবাদিক আক্রান্ত হয়ে গেছে। সেটাই তো আপনারা কি করছেন দেখুন, সাংবাদিকদের ছাড়ছেন, যাবো। এটাই তো বলতে চাইছি। যাবো। তো এখন- কিন্তু না, অভিযোগের তীর কিন্তু এখন- তৃণমূল থেকে এসছে আর ওইখানে। তীর তো সবসময় আমাদের দিকে থাকে, আমি এটা কিন্তু একটা আঙুল তুলে চারটা আঙুল আরে নিজেদের দিকে শুনুন, থাকছে। আজকে না, আচ্ছা, আমি আজকে যেটা বলতে চাইছি, আজকে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনটা সবসময় আক্রান্ত পঞ্চায়েত নির্বাচনটা সবসময় গ্রাসরুট লেভেলের নির্বাচন হয়। আমি এর আগেও বলেছি, একটা ফ্যামিলি থেকে ধরুন এক যা কংগ্রেসের সদস্য ভোটে দাঁড়িয়েছে, এক যা তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে, তাদের সাংসারিক ঝামেলাটাও এখানে ওই 2 মাসের জন্য রাজনৈতিক ঝামেলা হয়ে যায়। গোটা একটা সুতরাং জেলায় সেই দিক দিয়ে একটা একটা জেলা নাম হয়ে পরিষদের যায়। ক্যান্ডিডেট পাওয়া এবার- যাবে না, এটা বিশ্বাস না, করেন? না, শুনুন, বীরভূম শুনুন, জেলায় আমাকে কোনো বলতে জেলা দিন। পরিষদের আমাকে ক্যান্ডিডেট বলতে দাঁড় দিন। করাতে দেননি। এই একদম, ইলেকশনের একদম, রেজাল্টটা দেখবেন, একদম, বুঝতে একদম, পারবেন। আরিফ, আমি আমাকে আসবো। কমপ্লিট করতে দিন। এবার দেখুন, এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন ত্রিপুরায় 94% আনকন্টেস্টেড ভোট হলো না। লাস্ট যে নির্বাচনটা ত্রিপুরা, এই লোকসভা ত্রিপুরা পশ্চিম লোকসভা সমান না, ত্রিপুরা পূর্ব লোকসভা, ত্রিপুরায় কি আপনার সেখানে যে কাছে লোকসভা নাকি নির্বাচন আপনার হয়েছে, আছে ত্রিপুরায়? ত্রিপুরার লোকসভা এখানে নির্বাচনে তৃণমূল যেটা করছে, প্রথম ত্রিপুরায় ত্রিপুরা BJP সেটা করছে। ত্রিপুরার লোকসভা নির্বাচনে যে পরিমাণ অশান্তি হয়েছে, তার জন্যই প্রথম নির্বাচন কমিশনকে একটা ভোট পিছিয়ে দিতে হয়েছে। এটা এর আগে এই নিদর্শন দেখা যায়নি কখনো কোনো রাজ্য নিয়ে। একদমই। আজকে এই অবস্থা, আর আজকে আপনারা কি করে এই কথাটা বলেন? পারেনি, এবং দেখুন, একটা কথা বলি, তাহলে- লাস্ট তাহলে পঞ্চায়েত তো নির্বাচনে আমার মনে হয়- সবচাইতে বেশি কর্মী মারা গেছে না, না, তৃণমূল কংগ্রেসের, আমার মনে হয়- এটাও বাস্তব, আমার মনে এটাও হয় fact। বিজেপি বাদ দিয়ে বাকি তৃণমূলের বিরোধীদের সবচাইতে যে অভিযোগ ছিল, এই না, না, গোষ্ঠীদ্বন্দ্ব, না, না, মোহাম্মদ সেলিম ও কালকে- গোষ্ঠীদ্বন্দ্বের শিকার আজকে, এটাও স্বীকার করুন। প্রথম বললেন কংগ্রেসের, মোহাম্মদ সেলিম ও প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব- বললেন কংগ্রেস। আরে আমি একদম, কি করে দেবাংশু, বুঝবো? দেবাংশু, আপনাদের- এবার আমি আরিফের কাছে যাবো। আমি বলছি, আরিফ, আপনাদের আরিফ, সাংসারিক আরিফ, অশান্তি তো, আরিফ, বলুন। আরিফ, CPM আরিফ, আপনারা তো অভিন্ন, আপনাদের আরিফ, সাংসারিক দেবাংশু, অশান্তি। দেবাংশু, আরিফ, এখন আপনি নিজে দেবাংশু, আরিফ, দেবাংশু, CPM ওভার, ওভার, দেবাংশু, আরিফ, আরিফ রানাঘাটের বলবে। আমি একটা প্রশ্ন করি, একদম, আমি আসবো, সুভাষিত, আমি আসবো, একজন একজন করে বলতে হবে। আরিফ, দিতে হয়েছে কেন টিকিট? আরিফ, আরিফ। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়? আরিফ, আরিফ, একদম। তার স্ত্রীকে টিকিট দিয়ে সম্মুখাও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন। সম্মুখাও মার্ডার হচ্ছে, এখনো জেলে, আরিফ। গোষ্ঠীদ্বন্দ্ব না? দেখুন, একদম, কয়েক বছর আগে সালমান খানের একটা সিনেমা হয়েছিল, সিনেমাটার নাম কি, এখন সেই সিনেমার শেষের দিকে ভিলেন যে নওয়াজুদ্দিন সিদ্দিকী সালমান খানকে বলেছিল যে হচ্ছে ছোটবেলায় আমি লুকোচুরি খেলায় প্রত্যেকবার প্রথম হতাম, কেউ আমাকে হারাতে পারতো না। তো এরাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা এবং কেন্দ্রের শাসক দলের নেতারা, মানে নওয়াজুদ্দিন সিদ্দিকী হয়তো এনাদের সাথে লুকোচুরি খেলেননি, এই যে মানুষকে লুকিয়েছে যে প্রত্যেকদিন তারা একটা ভিতরে ভিতরে গটাপ এবং বাইরে একটা মানে বেশ লড়াইয়ের মনোভাব দেখাচ্ছেন, এই দ্বিচারিতা রায়গঞ্জের মানুষ মাথায় রেখে ভোট দিচ্ছেন। এই দ্বিচারিতার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে মোহাম্মদ সেলিম। আজকে নির্বাচন এসছে, রায়গঞ্জে হেলিকপ্টারের বন্যা বয়ে আছে, আর যখন রায়গঞ্জে সত্যি বন্যা বয়েছিল তখন একা সেলিম ছুটেছিল, আর কেউ ছোটেনি। আচ্ছা, এটাই হচ্ছে ভারতবর্ষের এই- লোকসভা এই তৃণমূল কথা মাথায় আমি আসবো, আমি আসবো, দেবাংশু, দেবাংশু, আমি আসবো। আমি সুভাষিস দা, একটা অভিযোগ আছে, একটা অভিযোগ আছে। কিন্তু মানুষ হেলিকপ্টারের বন্যা বলতে ভারতবর্ষের শাসক দল মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম তৃণমূলকে গালাগালি করে লোকসভায় যা হাততালি কুড়িয়েছেন বিজেপি সাংসদদের,
সেটা আর রাফায়েল নিয়ে সোচ্চার, একদম, রোজ সবাই আসবে। আমি সুভাষিস দা যাবো, সুভাষিস দা, সুভাষিস দা, দুজনকে দুজনকে থামতে হবে, দুজনকেই থামতে হবে। আমি সুভাষিস দার কাছে যাবো, কংগ্রেস প্রবক্তা আছে সুভাষিস দা। সুভাষিস দা, একটা অভিযোগ, রায়গঞ্জে মোহাম্মদ সেলিম ভোট পাবে, জামানত বাজাতে পারবেন না, লিখে রাখুন। একদম সুভাষিস দা, সুভাষিস দা, আমি আসবো না। একটা অভিযোগ যেটা ওই হেলিকপ্টার বন্যার মধ্যে কিন্তু আপনাদের রাহুল গান্ধীর হেলিকপ্টার পড়ছে আমার মনে হয়। আমি ওই উনি জায়গাতে যেটা বলেন, না না যাচ্ছি, আমি আসবো, বিতর্কটা কিন্তু যেটা যখন নেই। রায়গঞ্জে বন্যা ছিল উনি একদম দাবি করছেন যে মোহাম্মদ সেলিমই ছিল, আর কেউ ছিল না। সেটা মাথায় রেখে ভোট দেবেন। যেটা কংগ্রেসের গড় রায়গঞ্জ, আজকে কংগ্রেসের গড় এই জায়গাটা রায়গঞ্জ, যেটা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়, আপনাদের সিদ্ধার্থ শঙ্কর রায় রায়গঞ্জ থেকে জিতেছেন, সেই জায়গায় আজকে তৃণমূল, বিজেপি অথবা মোহাম্মদ সেলিম। আমি আর আপনাকে তো কংগ্রেসের জায়গাটা নিজেদের আমি গড়ে বলি কোথায়? ওসব না, প্রথম কথা থেকে শুরু করে সাংবাদিকদের জন্য ইস্তেহারে তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা লিখেছে সাংবাদিকদের জন্য। বাঘাযতীনের তারক, সে জেলে ছিল, কোন একটি আমি নাম করছি না, ইলেকট্রনিক্স মিডিয়াকে মেরে থেতলেছে রাস্তায়। সে তার পরে জেল হয়েছে অন্য কেসে, এই কেসে হয়নি, তো সে অ্যারেস্টেড হয়নি। বড় বড় কথা ইস্তেহারে লিখেছেন, এবারের ইস্তেহারে তৃণমূল কংগ্রেস লিখেছে। রায়গঞ্জও আজকে মার খেয়েছেন, এবং সাংবাদিকদের মার খাওয়া পশ্চিমবাংলায় ইট হ্যাজ বিকাম এ প্র্যাকটিস অফ দি ডে। আমি সেটাতে যাচ্ছি না। প্রথম কথা হলো, আপনি কানাইয়ালাল ক্যান্ডিডেট হচ্ছে, কতটা মানে মরালিটিকে ভেঙে দিয়ে, মরালিটি বলতে একটা মিনিমাম নীতিকে শেষ করে দিয়ে মমতা ব্যানার্জি এখানে একটা রাজনীতি শুরু করেছে। কানাইয়ালাল ক্যান্ডিডেট, ওনারা নাকি বিজেপি নাকি বামেদের মেশিনারি নিয়ে ওনারা কি করছেন বললেন দেবাংশু। কানাইয়ালাল কাদের মেশিনারি? দীর্ঘদিন কাদের চেয়ারম্যান ছিলেন? কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন। কানাইয়ালালকে হঠাৎ করে তাদের দলে নিতে হলো, এরকম করে করে সমানে কংগ্রেসের থেকে ভাঙাতে হবে। আমি বলি কোথাও কোথাও নরেন্দ্র মোদী বলছে, আমি বলি হচ্ছে যে বামেদের মেশিনারি নিয়ে বিজেপি ভোট করেছে। না, আমি যাব সুভাষিস দা, আমি যাব। আমার একটা বিরতির সময় হয়েছে, যেরকমটা আমি কনক্লুশনটা নিই, যেরকমটা তৃণমূলের তরফে অভিযোগ রয়েছে যে বামেদের মেশিনারি নিয়ে বিজেপি ভোট করাচ্ছেন, সেরকমটা কিন্তু সুভাষিস দার যে অভিযোগ যে কোথাও না কোথাও প্রচ্ছন্নভাবে কংগ্রেসের মেশিনারি নিয়ে তৃণমূল কাজ করছে। একদমই আমি আসবো, কিন্তু নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতির পর এখনো দুটো লোকসভা কেন্দ্র রয়েছে, তা নিয়ে আমরা আলোচনায় যাব। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন হাই নিউজ।